ওকে, তোমরা একটু তাকিয়ে দেখো, আমি পাস ওয়ান বুঝাচ্ছি তাই না? এই পাস ওয়ানটা তোমরা আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই পাস ওয়ানটা কি ঘটনা ঘটে এখানে। আমি চিত্র এঁকেছি এরে এ, হ্যাঁ, এই অ্যারেটার নাম হচ্ছে এ, আর এর ইন্ডেক্স গুলো হচ্ছে দেখো উপরে 0 1 2 3 4, একটা অ্যারের ইন্ডেক্স কে আমি যেভাবে লিখছি ঠিক এভাবেই অ্যাক্সেস করা হয়, এভাবে সাবস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাক্সেস করা হয় বা মাত্রা ব্যবহার করে অ্যাক্সেস করা হয়। আর আমি দেখো ভ্যালু, নিচে ভ্যালু ইউজ করছি। তো প্রথমে দেখো পাস ওয়ানে এ জিরো নামক যে ইন্ডেক্সটা আছে সেটার ভ্যালুর সাথে এ ওয়ান নামক ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে কম্পেয়ার হচ্ছে যে কে ছোট। তো দেখা গেল আমার এ জিরোর ভ্যালুটা বড় এ ওয়ান এর চাইতে, যেহেতু বড় ছোট না, আর আমি এই অ্যারেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাবো, তাহলে এ জিরোর মানটা এ ওয়ানে চলে যাবে আর এ ওয়ানের মানটা এ জিরোর মধ্যে চলে আসবে। অর্থাৎ দেখো তুমি দ্বিতীয় নাম্বার টেবিলটা দেখো, পাস ওয়ানের দ্বিতীয় নাম্বার টেবিল 5 এ জিরোর মধ্যে চলে আসছে, আর এ ওয়ানে কে চলে গেছে 10। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, একইভাবে আমার কিন্তু এখনো পাস ওয়ান শেষ হয় নাই। পাস ওয়ানের মধ্যে একই কাজ করতেছি আমি দ্বিতীয়বার, সেই কাজটা হচ্ছে এ ওয়ান এর সাথে এখন এ টু এর মধ্যে তুলনা করব, দেখবো যে এ ওয়ান এর মান কি এ টুর চেয়ে ছোট কিনা। আমি তুলনা করে দেখলাম হ্যাঁ, এ ওয়ান এর মান এ টুর ভ্যালুর চেয়ে ছোট, সুতরাং যেহেতু ছোট তার মানে সাজানো আছে আর নতুন করে দরকার নেই। সুতরাং এ ওয়ান এর ভ্যালু 10 এ ওয়ান এর মধ্যেই থাক, আর এ টুর ভ্যালু 12 এ টুর মধ্যেই থাক। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার পাস ওয়ান কিন্তু এখনো শেষ হয়নি। পাস ওয়ানে 3 নাম্বার টেবিলে একই কাজ তৃতীয়বারের মতো আমি করতেছি। তো তৃতীয়বার কি করতেছি, এখন এ টু এর ভ্যালুর সাথে এ থ্রি এর ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে দেখলাম এ টু এর মধ্যে যে 12 নামক ভ্যালুটা আছে এ থ্রি এর মধ্যে 18 ভ্যালুর চেয়ে ছোটই আছে, সুতরাং সাজানোর কিছু নাই, সুতরাং জায়গাও বদল করার দরকার নেই, যেমন ছিল তেমনই থাক। এখন পাস ওয়ানের 4 নাম্বার টেবিলটার দিকে আমি তাকাই, এখানেও আমি চতুর্থবারের মতো একই কাজ করতেছি। এ থ্রি এর ভ্যালুর সাথে এখন এ ফোর এর ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে দেখলাম এ থ্রি এর মধ্যে যে ভ্যালু আছে সেটা 18, এটা এ ফোর এর ভেতরে যে ভ্যালু ছিল 3 এর চাইতে কি 3 এর চেয়ে বড়। বড়। হ্যাঁ, যেহেতু বড়, আর আমি এই লিস্ট এই অ্যারেটাকে সাজাচ্ছি ছোট থেকে বড় আকারে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে, তাই আমি এই 18 সাথে 3 এর জায়গার অদল বদল হবে, অর্থাৎ 3 এ থ্রি এর মধ্যে চলে আসবে আর 18 এ ফোর এ চলে যাবে, যেটা পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে। দেখতে পাইছো? জি স্যার। তাহলে একটা পাসের মধ্যে আমি 4 বার একই কাজ করতেছি। আমি তোমাকে এই অ্যালগরিদম বুঝানোর শুরুতেই বলছি পাস গুলো হচ্ছে আমার একটা আউটার লুপ, অর্থাৎ একটা বড় লুপ। ওকে, আর এই যে দেখো এই পাস ওয়ানের মধ্যে 4 বার আমি অদল বদল করছি বা 4 বার কম্পেয়ার করছি, অর্থাৎ একই কাজ বারবার করতে হচ্ছে। এখানেও কিন্তু একটা লুপ আছে, এটাকে বলে ইনার লুপ। ওকে, অর্থাৎ এই অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে দুইটা লুপ ব্যবহার করতে হবে, একটা আউটার লুপ যেগুলো দ্বারা আমি পাসকে বুঝাচ্ছি, আর একটা ইনার লুপ যেগুলো দ্বারা এই কম্পেয়ার গুলা হচ্ছে, বারবার কম্পেয়ার হচ্ছে পাশাপাশি ভ্যালু গুলোর মধ্যে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। এখন দেখো এই এই যে আমার দ্বিতীয় স্লাইডটা, এর মধ্যে পাস টু এ যাওয়ার আগে উপরের দিকে তাকাও। তুমি বলবা স্যার এখনো তো আমার আইটেম গুলা শর্টিং হয় নাই। আসলেই তো শর্টিং হয় নাই। কেন? 5 10 12 3 18, তার মানে 3 এখনো পর্যন্ত আনসর্টেড অবস্থায় আছে। চলো তাহলে আমি আউটার লুপে ইনক্রিমেন্ট করি, একবারে পাস টু তে আসি। ওকে ফাইন, পাস টু তে কি ঘটনা ঘটে, তার মানে পাস টু তেও এরকম 4 বার অপারেশন চলবে আমার, তাই না? তো চলো আমি আসি।
আচ্ছা আমি কেন 4 বার বলতেছি জানো? কারণ উপাদান যদি n সংখ্যক বার হয় তাহলে আমার লুপও 1 ঘর কমে, ঠিক আছে? n-1 তম পর্যন্ত চলে, এজন্য 4 বার বলতাছি। তো চলো আমি 5 তে একই কাজ করব দ্বিতীয়বার। a0 এর ভ্যালুর সাথে a1 এর ভ্যালুর মধ্যে তুলনা করব, আসলে a0 কি a1 এর চাইতে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে ভ্যালুগুলা নিজ জায়গায় থাকবে, আর যদি ছোট না হয় ভ্যালুগুলো অদল বদল হবে। তো 5 আর 10। স্যার এগুলা স্যার হ্যাঁ বলো। এটা তো পাস ওয়ানেই আর কি, থ্রির সাথে আবার A2 এর সাথে A3 আবার কম্পেয়ার করে আবার তো এই পাশে চলে আসতে পারতো, আর কি মান ভ্যালুটা চেঞ্জ হইতে পারতো, বাট আবার পাস 2 তে চলে গেছে। আমি তো এটাই বললাম, অদল বদল করছি মানে বুঝতে পারছো, 5 কিন্তু তার জায়গায় বসে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখছো শর্টিং হয়ে গেছে, এই কথার মানে শর্টিং হয়ে গেছে। আমি আবারও, আচ্ছা আমি আবারও বুঝাই, 5 2 বুঝাই, একই জিনিস ক্লিয়ার হবে। আবার দেখো 5 2 প্রথমবারের মতো 5 1 এর মতো একই কাজ করব। a0 এর যে ভ্যালু আছে 5, a1 এর ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি আমি যে a0 এর ভ্যালুটা ছোট কিনা a1 এর চাইতে। আমি কম্পেয়ার করে দেখলাম ছোট, তাহলে এই দুইজনের জায়গার বদল হবে না, এইভাবেই থাকবে। 5 2 এর 2 নাম্বার টেবিল অর্থাৎ 3 নাম্বার টেবিল, এই স্লাইডের 3 নাম্বার টেবিলের দিকে তাকাও। a1 এর ঘরে 10 আছে আর a2 এর ঘরে 12 আছে, এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে দেখলাম 10 ছোট 12 বড়, তার মানে এরা দুইজন শর্টেড অবস্থায় আছে, এরা যে জায়গায় আছে সেখানেই থাক, এদের জায়গা বদল করে লাভ নাই, সাজানোই আছে। ওকে, একেবারে শেষ সাধারণ আছে। দিকে তাকাও, একেবারে লাস্ট টেবিলটার দিকে তাকাও। এখন আমি a2 এর সাথে a3 এর সাথে কম্পেয়ার করব, অর্থাৎ 12 এর সাথে 3 এর। 12 কি 3 এর চেয়ে ছোট? না, তাহলে কি হবে? বড় স্যার। 12 জায়গাটা 3 নিবে আর 3 এর জায়গা 12 নিবে, অর্থাৎ a2 এর ইন্ডেক্সের ঘরে 3 চলে আসবে, অর্থাৎ সোয়াপিং হবে, অদল বদল হবে। দেখো এই স্লাইডের উপরের স্লাইডটা দেখো, 3 চলে আসছে a2 এর ঘরে আর 12 চলে গেছে a3 এর ঘরে। এখন 12 এর সাথে কম্পেয়ার, অর্থাৎ a3 এর যে আইটেমটা আছে তার সাথে আমি কম্পেয়ার করতেছি a4 এর আইটেমটা। দেখলাম যে 12 ছোট কিন্তু 18 বড়, তাই যেমন আছে তেমনই রেখে দিলাম, আমি আর শর্টিং করলাম না। এখন তাকে দেখো উপরে, সবচেয়ে উপরের টেবিলটার দিকে, এখনো কি আমার ডাটাগুলো সাজানো হয়েছে? এখনো হয় নাই। কেন সাজানো? দেখো 5 10 3 12, অর্থাৎ 3 কে এখনো পর্যন্ত সঠিক জায়গায় আমি রাখতে পারি নাই। তো চলো আমরা 5 3 চালাই, অর্থাৎ লুপ আরেকবার বাড়লো, 5 3 ইনক্রিমেন্ট হইলো। ওকে, 5 3 তে এসে দেখো আবারও একই কাজ করব যেটা প্রথম 2 বার করছি। a0 এর উপাদানের সাথে a1 এর উপাদানের মধ্যে কম্পেয়ার করে দেখলাম না এই দুইটা ঠিক আছে, তো একই জায়গায় রাখলাম। ওকে, a1 এর উপাদানের সাথে a2 এর কম্পেয়ার করে দেখলাম 10 আর 3 এর মধ্যে কে বড় কে ছোট? 3 ছোট। এখন তো 3 কে আগে আনতে হবে। পরের একেবারে শেষ টেবিলটা দেখো তুমি, 3 কে a1 এর ঘরে নিয়ে আসলাম আর 10 কে a2 এর ঘরে নিয়ে আসলাম। এখন আবার কি করব? 10 এর সাথে 12 এর তুলনা করব, তার মানে a2 এর সাথে a3 এর কম্পেয়ার করব। তারপরে দেখবো যে না এরা দুইটা ঠিক জায়গাতেই আছে, তাহলে আর পরিবর্তন হবে না। তারপরে 12 এর সাথে 18 এর তুলনা করব, অর্থাৎ a3 ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তার সাথে a4 ইন্ডেক্সের ভ্যালুর তুলনা করে দেখলাম এরা a3 এর ইন্ডেক্সের মধ্যকার ভ্যালু 12, 18 এর চেয়ে এখনো ছোট, তার মানে শর্টিং করাই আছে, হাত দেওয়ার দরকার নাই, তাই না? এখন তুমি তালিকাটার দিকে তাকিয়ে দেখো এখনো শর্টিং হয় নাই। কেন? 5 3 10 12 18 ভ্যালু গুলো এইভাবে আনসর্টেড অবস্থায় আছে 3 এর কারণে। তো চলো আমরা 5 4 আবার অ্যাপ্লাই করি। 5 4 এ আসলাম, এসে 5 এর মানে a0 এর আইটেম 5 এর সাথে a1 এর আইটেম 3 এর তুলনা করলাম। তুলনা করে আমরা দেখতে পাই যে 5 3 এর চেয়ে বড়, তার মানে ছোট সংখ্যাটা এখন আগে চলে আসবে, অর্থাৎ পরের টেবিলে দেখো 3 আগে চলে আসছে এবং 5 কোথায় আছে? a1 এর ঘরে চলে গেল, নিজেদের মধ্যে স্থান বিনিময় হইলো। এখন 5 এর সাথে আবার 10 এর কম্পেয়ার হবে, দেখলাম না
5 আর 10 ঠিক জায়গায় আছে, সুতরাং অদল বদল করার দরকার নাই। তারপর 10 এর সাথে 12 কম্পেয়ার করব, দেখলাম না এরাও ঠিক জায়গায় আছে, অদল বদল করার দরকার নাই। তারপর 12 সাথে 18 কম্পেয়ার করে দেখলাম না এরাও ঠিক জায়গায় আছে। সবশেষে এই টেবিলটা দেখো, এখন কি আমার আইটেম গুলা শর্টিং হইছে? জি স্যার, এবারে অ্যাসেন্ডিং আকারে আছে। হ্যাঁ, অ্যাসেন্ডিং আকারে শর্টিং হয়ে গেছে। 3, 5, 10, 12, 18 এইভাবেই একটা বাবল শর্ট অ্যালগরিদম কাজ করে। আর পরীক্ষায় যদি আসে তোমাদেরকে এই যে স্লাইডে যেভাবে একে দেখাইছি না, এইভাবেই পাস দিয়ে দিয়ে বর্ণনাটা দিতে হবে তোমাকে, যেভাবে কম্পেয়ার করে দেখলাম আমি। ঠিক আছে, লিখে দিবা যে কম্পেয়ার করে তুলনা করে দেখলাম ছোট কিনা। এইভাবে আমি যে স্লাইডটা ব্যবহার করছি এইভাবে পরীক্ষার হলে দিবা। ঠিক আছে? জি স্যার। সবাই বুঝতে পারছো তাই না? তো চলো আমরা এই কথাগুলোই আমি প্রথম স্লাইডে তোমাকে বলছি। এখানে এই যে পাস 1 এক নাম্বার পয়েন্ট, পাস 2 2 নাম্বার পয়েন্ট, পাস 3 আমি যে এখন বর্ণনা করলাম না, এই বর্ণনাগুলোই সংক্ষিপ্ত আকারে এখানে বলে দিছি। এটাকে বলে বাবল শর্টের বর্ণনা, অর্থাৎ বাবল শর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা ধাপে ধাপে এখানে বলে দিছি। তুমি আরো সুন্দর করে আরেকটু বাড়ায় লিখবা পরীক্ষায়। ঠিক আছে? জি স্যার। গুড। তাহলে চলো আমরা, তার মানে আমরা বাবল শর্টের টেকনিকটা বুঝে ফেলছি। তাহলে আমরা অ্যালগরিদমটা দেখব। অ্যালগরিদমটা দেখার আগে আমার একটা কথা আছে, তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। আমার এই কথাগুলো একজন টিচার বলবে, তবে তার আগে কথা আছে। তোমরা কি সবাই হিন্দি কথা বুঝো কিনা এটা বলো? জি স্যার, বুঝি মোটামুটি আর কি। মোটামুটি তাই না? আচ্ছা, আমার এক মানে খুবই প্রিয় একজন শিক্ষিকার দেখাবো আমি, হিন্দি ভালো লাগছে উনার লেকচার। আমি যেগুলো এতক্ষণ তোমাকে স্লাইড ব্যবহার করে বানায় দিছি, এই স্লাইডের কথাগুলো উনি তোমাকে একটা ব্ল্যাকবোর্ডের মাধ্যমে পড়ায় দেখাবে কিভাবে এটা কাজ করে। ঠিক আমি যে এই যে স্লাইডটা বানাইছি এই জিনিসটা উনি ভিডিও আকারে দেয়া আছে, তুমি উনারটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। তো চলো আমি তোমাকে ভিডিওটা দেখাই, কিন্তু সমস্যা হলো হিন্দিতে, কিন্তু আমি তো বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের। ওকে ফাইন, তোমাকে আমি দেখাই দিচ্ছি। ভালো লাগবে ভিডিওটা দেখলে, চমৎকার একটা ভিডিও বাবল শটের উপর। ওকে ফাইন। Are given, then you are arranging the data in either ascending or ওকে, তোমরা কি এই ভিডিওর সাউন্ডটা শুনতে পারছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ফাইন, ওকে। or descending order, you can say. And if characters are given, then you are arranging the data in either ascending order or descending order, you can say. And if character data is given, then sorting means to arrange that data alphabetically. Fine. Many sorting techniques are there: bubble sort, insertion, selection, quick, merge, radix, shell, heap sort. Okay, we'll discuss all the sorting techniques one by one. In this video I'm going to discuss with you what is bubble sort. First of all, we'll discuss the working principle of this bubble sort with the help of an example, how bubble sort works, how the data is to be sorted using this technique. Then we'll write down the code, and after that we will see what modification we can make in that algorithm of bubble sort for improving that algorithm. Okay, now first of all let us take one example. Suppose data is given 15, 16, 6, 8 and 5, and this data is stored in an array. Suppose the array name is A, so the index would be from 0, 1, 2, 3, 4, something like this. Okay, number of elements are 1, 2, 3, 4, 5. So suppose n is equal to 5. Number of elements are n and n is equal to 5. Now what is the basic principle of bubble sort? In this case, the two adjacent elements are to be compared. If those elements are in correct order, then it's fine, we'll move further. And if those elements are not in correct order, then we will swap these elements. Now what do you mean by this incorrect order? See, it depends, you are sorting the data in ascending order or descending order. Now here by default, if I say sorting, then here I mean we are going to arrange the data in ascending order. Fine. So the question is, the data is given, one array is given having these elements,
and you are going to arrange this data in ascending order. You are going to sort the data in an ascending order using bubble sort. Okay, now what is the simple funda in bubble sort? We are going to start from first element, and in bubble sort this first element is compared with the second element. Fine, and if these elements are in incorrect order, these are not in correct order, then we are going to swap these elements. Then next two adjacent elements are to be compared, then next two adjacent elements are to be compared, and next two adjacent elements are to be compared. Fine, until we reach to the last of this array. So now according to the bubble sort, first of all these two elements are to be compared. A of 0, name of the array is A of 0 is compared with A of 1, or you can say in bubble sorting A of name of, suppose array is this A of I is compared with A of I plus 1. Fine, and if these two elements are in wrong order, then they are to be swapped, and if these elements are in correct order, then no swapping would be done. Fine, now see, 15 and 16 are to be compared. We are going to arrange the data in ascending order, then no swapping would be done. So after that, after this comparison, the array would be something like that: 15, 16, 6, 8 and 5, because no swapping is to be done. Fine, because 15 is less than 16, so 15 and 16 are in correct position. Now next is A1 and A2 are to be compared. Fine, now see, these are in wrong order, so we are going to do swapping. So 6 would be at this place and 16 would be at this place. So after swapping, the array would be 15, 6, 16, 8 and 5. Now next is these two elements are to be compared, A of 2 and A of 3. Now in this case also swapping would be done, because 16 is greater than 8, so 16 would be at this side. So the array would be 15, 6, 8, 16 and 5. Next comparison is this with this one. Now also swapping would be done. Now the array would be 15, 6, 8, 5 and 16. Okay, now this is known as, this complete is known as pass 1. And here you can see the largest element from this array has bubbled up to its right position, to the end of the array. After completion of pass 1, the one element which is the largest element has bubbled up to its correct position. Okay, that is why it is known as bubble sort. Okay, so now one element is in its correct position. Fine, and this complete is known as pass 1. Now we are not still done with the sorting, because the array is now this and this is not a sorted array. Now after this, again we are going to start from first element. Okay, after pass 1 we are going to start pass 2, and now in pass 2 array is 15, 6, 8, 5 and 16. Fine, same apply the logic of bubble sort. Two adjacent, we are going to start from the 0th element, and two adjacent elements are to be compared. If they are in correct position, then no swapping would be done. If these elements are in wrong position, then swapping would be done. Now start from here only. First of all, we'll compare 15 and 6. So swapping would be done. Yes, 6, 15, 8, 5 and 16. Next, these two elements would be compared. Swapping would be done. Yes, 6, 8 this side, 15, 5 and 16. Next, these two elements would be compared. Swapping would be done. Yes, 6, 8, 5, 15 and 16. Next, these elements is to be compared. 6, 8, 5. Swapping would be done. No, 15 and 16.
Now we have reached to the end of this array. Now this is pass 2. Now after completion of pass 2, see, 2 elements are at its correct position. This is the largest element and this is the second largest element. Now these 2 elements are at its correct position. Now remaining elements are these 3 elements. Now again we are going to repeat the same step. We are going to start from the here only, from the 0th position, and we are going to compare adjacent elements, because still we are not done with the sorting. So now in pass 3, see, now array is what? 6, 8, 5, 15 and 16. Now again we are going to start from this to this, from starting only, starting element. Swapping would be done? No swapping would be done. So the array is 6, 8, 5, 15 and 16. Next, these elements are to be compared. Swapping would be done? Yes. 6, 5 here, 6, 8 this position, 15 and 16. Next, these elements. 6, 5, swapping would be done? No. 8, 15 and 16. Next is this one and this one. 6, 5, 8, no swapping would be done, 15 and 16. Now we are reached to the end of the array. Now this is pass 3. Now after pass 3, 3 elements are at its correct position. Largest, second largest and third largest. Now remaining are 2 elements. Now next pass would be pass 4. And in pass 4, array is 6, 5, 8, 15 and 16. Now again same steps would be repeated from the 0th element. The comparison would be done with the adjacent element. Here swapping would be done? Yes. So after swapping, array would be 5, 6, 8, 15 and 16. Next this with this. 5, no swapping, 6, 8, 15 and 16. Next with this one. 5, 6, no swapping would be done, 8, 15 and 16. Next with this one. 5, 6, 8, 15 and 16. Now this is the array. Now we have reached to the end of the array. Okay. Now this is what the sorted array. After pass 4, these 4 elements, these 4 elements are its correct position, and total elements are 5. Then obviously you can say, it's common sense, if 5 elements are there, then you need to sort only 4 elements. Then obviously the 5th element would automatically be at its correct position, right? So now we have sorted these 4 elements. So this element, the 5th element, is automatically at its correct position. So now this array is now sorted. How many passes you require? 1, 2, 3 and 4. To sort how many elements? 5 elements. Okay. So how to calculate how many number of passes required? Number of elements minus 1. If number of elements are 6, then how many passes would be required? 5. Number of elements are 10, the number of passes would be 9. Okay, we will modify this also. It's not like that if number of elements are 10, then those elements would be sorted in 9 passes only. Okay, that is not a rule. We are going to see that case also. Okay, this is the general case. If n elements are there, then in bubble sort, these steps would be repeated how many times? N minus 1 times. See now, within this pass, how many comparisons are there? 1, 2, 3, 4. 4 comparisons, right? Within this pass also we have 1, 2, 3, 4 comparisons. Within this pass 1, 2, 3, 4. This pass 1, 2, 3, 4. So 2 loops would be there. One loop is for passes 1, 2, 3, 4. And second loop is for these comparisons, or you can say iterations. Fine. Within the pass, how many comparisons are there? So one outer loop is for passes, and within the passes, one inner loop would be there for these comparisons. Fine. Now how to write the code? Write down the outer loop.
4, suppose we are taking one variable I is equal to, outer loop is for these number of passes, and how many times this loop would be executed? n minus 1 times, right? Because number of elements are here 5, number of passes are 4, that is n minus 1. So this loop would be executed for how many times? N minus 1 times. So if we are going to start I from 0, then I should be less than n minus 1 and I plus. I hope you got the concept. Okay, here suppose I is from 0, so here you can say this pass is for I is equal to 0. When I is equal to 1, then this pass. When I is equal to 2, then this pass. And when I is equal to 3, then this pass. Okay, that is why I am taking I is equal to from 0 to less than n minus 1. Here n is 5 minus 1, that is 4. So I is less than 4. It means I is equal to till I is equal to, or you can say I is till 3. If you take I is equal to 1, then you can say I is less than equal to n minus 1. Now within this loop, one inner loop would be there, that is 4. Suppose j is equal to 0, and this loop is for these comparisons. So how many comparison within each pass? 1, 2, 3, 4, 4, 4, 4 and 4. It means n minus 1 comparison. So you can say j is less than n minus 1. Same. Fine. We are going to start from 0. That is why I am taking j is less than n minus 1. If you write here j is equal to 1, then you can say j is less than equal to n minus 1. And here you will write j plus. Fine. Now the main logic is what? Now we are going to check if this element is greater than this element, then you do what? Swapping. Fine. See here, this case you can say here no swapping is done, but here this element is greater than the next element, so that is why we have done what? Swapping. So here what you will check, if name of this array is A of j is greater than A of j plus 1, then you do what? Swapping. And swapping is I guess you know the logic. You just take a temp variable and do the swapping. So we do what? Temp is equal to A of j, and A of j is equal to A of j plus 1, and then A of j plus 1 is equal to temp. This is the simple logic of swapping. Fine. This is for if, this is for this for loop, and this is for outer for loop, like this. But now you can modify this logic. How? See. ওকে, কি অবস্থা সবাই? হ্যালো, সবাই কি বুঝতে পারছো? জাফর, জি স্যার, জি স্যার। জাফর বুঝতে পারছো? স্যার এই যে লুপের এখান দিয়ে একটু প্রবলেম আছে, ভিডিও লাস্টে দিয়ে আর কি লুপ দেখাইছিল যে লুপের এখানে প্রবলেম, লুপে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। লুপে বলতে কোনটা তুমি একটু বলো আবার। Here how many comparisons are there? 4. কোথায় প্রবলেম বলো? কোন লুপটা? জাফর স্যার এই যে এখানে আছে, মানে কোন লুপ? এখানে স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ও এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা একটা সিম্পল সোয়াপের প্রোগ্রাম। আমি বলি এই যে জায়গাটা তুমি মার্ক করছো, হ্যাঁ, এখানে এ জে, ইফ এর পর এ জে মানে আমি কম্পেয়ার করতেছি এর জে তম, মানে এখানে জে মানে কি বুঝছো? জে এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে, অর্থাৎ এর জের ধরো এই যে তুমি দেখো, আরেকটা কথা বলি তোমাকে, একটা এক্সাম্পল এতটুকু জায়গা বুঝিয়ে দিই। সেটা হলো আমি একটা নোটপ্যাড ইউজ করে ওয়ার্ড ফাইলে তোমাকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। চলো, ব্যাপারটা হলো এরকম, এ
জে এ জে is greater than a j plus 1, এটা চেয়ে যদি বড় হয়, হ্যাঁ এটাই তো সমস্যা। ইফ যদি এই ঘটনাটা ঘটে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা বুঝতেছ না। আচ্ছা ফাইন, এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে এখানে কি ঘটনাটা, চলো তার আগে এটা বুঝানোর জন্য তোমাকে আমি আবারও একটা টেবিল লিখে দেখাই। এখানে 5, ওকে, ইন্ডেক্স ভ্যালু, এটার দিকে খুব ভালো করে খেয়াল রাখো জিনিসটা। এটা হচ্ছে 0, তাই না? আচ্ছা জি স্যার। দেখা যাচ্ছে তো আমার এটা, না? জি স্যার। আচ্ছা এই এখনই ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা। 1 2 3 4। এখন আমারে বলো এখানে এ জে, এই জে মানে হচ্ছে এ এর ইন্ডেক্স। তাহলে তুমি চিন্তা করো জে মানে কি, তাহলে জে ইজ ইকুয়াল টু, জে কি জানো? দেখায়, তাহলে জেটা কি? জে ইজ ইকুয়াল টু, জে এর মানটা কি আসলে? জে ইকুয়াল টু 0 1 2 থেকে শুরু করে কত পর্যন্ত? 4 পর্যন্ত স্যার। যদি 5 n হয় n মাইনাস সংখ্যক 1 পর্যন্ত, না জাফর? n মাইনাস, জি স্যার, n আচ্ছা, মাইনাস 1। তাহলে এই এ যে মানে হচ্ছে এই উপাদানগুলা ভেতরে এ এর এই 0 1 এগুলা। তো আমি হলো কম্পেয়ার করতেছি প্রতিবার এইটার সাথে এইটা, অর্থাৎ আমি পাশাপাশি দুইটা অ্যাডজেসেন্ট এলিমেন্টকে কম্পেয়ার করতেছি। অ্যাডজেসেন্ট কথার মানে হচ্ছে পাশাপাশি দুইটা উপাদানকে আমি কম্পেয়ার করছি পাশাপাশি। তো আমারে বলো এটা যদি আমার জে হয়, জে এর মান যদি এই মুহূর্তে 0 হয়, তাহলে এটাকে আমি কি দ্বারা আখ্যায়িত করতে পারি? এটাকে আমি বলতে পারি না এটা মানে হচ্ছে, এই জায়গাটা মানে হচ্ছে জে জে প্লাস 1 বলতে পারি কিনা? কেন বলতে পারি? কারণ 0-র সাথে 1 যোগ করলেই তো এখানে আসে 1 হয়, নাকি জি স্যার। জাফর? জি স্যার, একটা একইভাবে, সিরিয়ালে আসছে স্যার। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? এই জে প্লাস 1 এই জি জন্য স্যার। কেন দিছি এখানে আমি জে প্লাস 1? তার মানে তার 1 মানে যোগ হয়ে আরো সামনে চলে গেছে। হ্যাঁ জি। সামনে চলে গেছে, রাইট। তার মানে এ যে যদি আমার যে জায়গাটা যদি 0 হয়ে থাকে, তাহলে পরের অ্যারেটা ধরতে হলে আমাকে কি করতে হবে? 0-র সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 0 ছিল জে এর মান, তার মানে এখন জে প্লাস 1 মানে হচ্ছে এই জায়গাটা। এবার বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন আসো এবার বুঝতে সোয়াপিং এর কনসেপ্টটা। সোয়াপিং এর কনসেপ্টটা তো খুবই সিম্পল। এই যে সোয়াপিং এর কনসেপ্টটা তোমার টেম্প ইকুয়াল টু এ জে, অর্থাৎ আমি সোয়াপ করতে হলে আগে আমার একটা মান ছিল, ধরো ধরো আমার এর মধ্যে, এর 0তম উপাদানের মধ্যে আমার ধরো ছিল কত, একটা এক্সাম্পল দিয়ে দেখা দেই আমি। ধরো সাপোজ এর মধ্যে ছিল আমার 15 16 আর 6, ওকে। ধরো এখানে ছিল আমার 16, হ্যাঁ, আর আমার A1 এর মধ্যে ছিল আমার 6, A1 এ ছিল হয়। কত 6। এখন যদি আমি সোয়াপ করতে চাই এদের মধ্যে, তাহলে কিন্তু আমার একটা আরেকটা ভ্যারিয়েবল লাগবে, সেটা হলো টেম্পোরারি ভ্যারিয়েবল, অর্থাৎ সরি এটা কি করলাম 1, তাই না? 1 ইকুয়াল টু 6, 1 ইকুয়াল টু 6। আমার যদি অদল বদল করতে চাই তাহলে কি করতে হবে? আমার আরেকটা ভ্যারিয়েবল লাগবে টেম্প নামে। চলো আনলাম। এর মধ্যে আমি কাকে রাখলাম? এখন একটা ভ্যালু রাখবো আমি এ জে, অর্থাৎ আমি এ জে মানে হচ্ছে 16 কে রাখলাম, হ্যাঁ, এ জে বা 0 0। তাহলে আমার এখানে কে যাবে? টেম্পের মধ্যে 16 যাবে। আচ্ছা ফাইন। এখন আমি কি করছি, আবার এটাকে বলে অদল বদল করার টেকনিক। আবার এখন এ যে অর্থাৎ এর 0-র মধ্যে দেখো, এর 0-র ভেতরে বা 0 ইন্ডেক্সে যে 16 ছিল, এটা কিন্তু এখন আর নাই, এটা টেম্পে চলে গেছে। আর এ 0-র মধ্যে এখন আমি কাকে রাখতেছি? A1 এর ভ্যালুটাকে রাখতেছি, A1, অর্থাৎ কাকে রাখতেছি? আমি 6 কে রাখতেছি। খেয়াল করে জিনিসটা। তারপরে জি এটাকে স্যার। বলে অদল বদল করার টেকনিক। সোয়াপিং এর প্রোগ্রাম করছিলা, সোয়াপিং এর একটা প্রোগ্রাম দিছিলাম কিন্তু আমি। এখন দেখো এ
1 এর মধ্যে আমি কাকে রাখবো, এই 1 এর মধ্যে আমি আবার টেম্প কে রাখলাম। এই টেম্প কে রাখা মানে হইলো যে আমি কাকে রাখলাম, 16 কে A0 রাখলাম। রাখা। এখন দেখো A0 তে 16 কি আছে বর্তমান অবস্থা, A0 তে কি আছে 6 আছে, আর A1 এ কি আছে 16 আছে। 6 আগে A0 তে 16 ছিল, A1 এ 6 ছিল, সোয়াপিং হয়ে গেছে। জাফর, জি স্যার, সোয়াপিং হইছে কি জি জাহাবি স্যার জাফর? হইছে স্যার, জি এই স্যার হচ্ছে হইছে, সোয়াপিং এর জি সিস্টেম, স্যার বুঝছো? হইছে, এটা বলে সোয়াপিং এর স্টাইল বা সিস্টেম। সিস্টেম, ঠিক আছে, এই তো প্রোগ্রামটা জি করছে, স্যার, মানে এই প্রোগ্রামটাই উনি বুঝাইছে। এখন তুমি যে প্রোগ্রামটা দেখলা, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্বাভাবিক মানে ন্যাচারাল, এভাবে করলে তোমার প্রোগ্রাম হবে। এখন উনি বাকি ভিডিওতে দেখাইছে যে এখানে ইচ্ছা করলে আমি এই শর্টিংটাকে আরো কমে আনতে পারতাম। কিভাবে জানো? ওইটা বাকিটা দেখাচ্ছি। তুমি যদি এই পর্যন্ত দাও প্রোগ্রাম এবং অ্যালগরিদম কিন্তু এতটুকুই। তো চলো আমি বাকিটা জি কিভাবে করে স্যার, বাকিটা দেখানোর আগে আমি আমার অ্যালগরিদমটা ঠিক করে আসি। চলো অ্যালগরিদমটা যাই আমি। দেখো আমার এই অ্যালগরিদমটা একটু ভুল আছে, সংশোধন করে ফেলি। দেখছো অ্যালগরিদমটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, এটা, তাহলে এখানে i = 0 থেকে n-1, তাই না? তার মানে কি 0 জি স্যার, থেকে বা 0 থেকে নিচে বলতে পারি n-1 পর্যন্ত চলবে অ্যালগরিদমটা, তাই না? আর এখানে যে কত জি থেকে স্যার, চলবে, যে এর মানটা আমরা এই স্টাইলে বলতে পারি যে চলবে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। আমরা এভাবেও বলতে পারি, হ্যাঁ। আর এখানে কি করতে পারি আমি বলো দেখি, এখানে আমি লিখতে পারি a j is greater than a, যে যেটা দেন হচ্ছে j প্লাস 1, এটা দিতে পারি না? j+1, জি স্যার, যদি j প্লাস 1 এর চেয়ে বড় হয় তাহলেই এই সোয়াপিংটা ঘটবে, তাই না? কার মধ্যে সোয়াপিং ঘটবে? সোয়াপিং ঘটবে j প্লাস 1 এর সাথে j এর মধ্যে সোয়াপিং হবে। আর আমি এটা একটু আপডেট করে দেই উনার অনুযায়ী, না উনার যে আপডেট কি করব, এটার সাথে মিল রেখে i এর মানটা n-1 এর নিচ পর্যন্ত যাবে 0 থেকে, তাই না? তার মানে 0 জি টু স্যার, লেস দেন, তাই না? 0 টু লেস দেন n-1 আর লেস 0 দেন, টু লেস দেন n-1। এবার ঠিক আছে কি? জি স্যার, n-1, n-1 কি বুঝাতে পারছি? এই হচ্ছে অ্যালগরিদমটা এখন শুদ্ধ হলো। জি স্যার, ঠিক আছে, 0 থেকে চলবে n-1 এর আগ পর্যন্ত, নিচ পর্যন্ত। অর্থাৎ n হচ্ছে আমার নাম্বার অফ 5 হলে 5 বিয়োগ 1 4। তুমি এটাকে অন্য স্টাইলেও ঘুরিয়ে দেয়া যায়, তুমি অন্য ভাবেও বলতে পারো। এই হচ্ছে আমার বাবল শর্ট অ্যালগরিদম। ক্লিয়ার? আচ্ছা এখন আসি, আমি জি এইটুকু স্যার, বলে শেষ করব। সেটা হলো উনি আরো ভিডিও বাকি আছে, খেয়াল করছো? এটা হচ্ছে তার এডিশনাল কিছু, অর্থাৎ এই অ্যালগরিদমটার যদি টাইম কমপ্লেক্সিটি মানে সময়ের যে মানে এভাবে করলে সময়টা একটু অপচয় হয়। কেন অপচয় হয় দেখো, তুমি খেয়াল করে তুমি যদি আমার এটার দিকে তাকাও অথবা ওনার ভিডিও দেখো, দেখো এখানে কিন্তু 18 আগে থেকেই শর্টেড, উনিও এই কথা বলছে, 12 আগে থেকেই শর্টেড, তাই না? এরকম ভাবে এইদিকে থাকো, জি 10 স্যার, কিন্তু আগে থেকেই শর্টেড, 10 12 18, দেখছো? তো 5-4 এ যখন আমি আসব, আমার কিন্তু আবারও দেখো 5-4 এ দেখো তুমি খেয়াল করে 10 12 18 তিনটা জিনিস আগে থেকেই শর্টেড মানে সাজানো।